আসসালামু আলাইকুম। সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত। আজ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সন্ধ্যায় বা কাল ঘোষণা করবেন সিইসি। আওয়ামী লীগ আমলে সশস্ত্র বাহিনীকেও রাজনীতিকরণ করা হয়েছিল, মন্তব্য তারেক রহমানের। গত 15, 16, 17 বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হচ্ছে আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স যেটাই হোক না এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। ভারতের ইঙ্গিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছে না, ভাবনাটি ভুল বললেন ফখরুল। 4 মাস ধরে কমছে পোশাক রফতানি, নানামুখী জটিলতার কথা বলছেন উদ্যোক্তারা। ট্যারিফ ও বৈশ্বিক চাহিদা কমায় বেড়েছে সংকট, ধারণা বিশ্লেষকদের। গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতের চরম সংকট, 100-র উপরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই 2025 ট্রানজিশন পিরিয়ডে রয়েছে, যেখানে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা আমাদের কারখানাগুলো করছে। শরীয়তপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু। চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে চিকিৎসক, নার্সদের। কুতুবদিয়া দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। সরকারের উদ্যোগ আর সহযোগিতা পেলে হতে পারে সেন্ট মার্টিনের বিকল্প। কুতুবদিয়া সেকেন্ড সান মার্টিনের মতো ধারণ করবে, সম্ভাবনাময় একটা পর্যটন কেন্দ্র হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত। আজ দুপুরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সন্ধ্যায় বা কাল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে নির্বাচনে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে 300 জন বিচারক চেয়েছেন সিইসি। প্রধান বিচারপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনী ট্রেনে উঠে গেছে তার কমিশন। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সামনে রেখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে 300 জন বিচারক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি। প্রধান বিচারপতিও নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠক শেষে সিইসি জানান, নির্বাচনী অনুসন্ধান কমিটির কাজ ত্বরান্বিত করতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে প্রধান বিচারপতি যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান সিইসি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। চলতি সপ্তাহেই তফসিল হয়ে যাবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যুর করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। এর আগে সোমবার পোস্টাল ব্যালট বাতিলের 6 কারণ উল্লেখ করে সংসদীয় আরপিওর গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সাথে জানিয়েছে, পোস্টাল ব্যালটে থাকবে না স্থগিতকৃত প্রতীক। সেই ব্যালটে থাকা প্রতীকগুলোয় দাগ দেয়া না থাকলে বা একাধিক টিক বা ক্রস দেয়া থাকলে ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে। এছাড়া কোনো প্রতীকে টিক বা ক্রস দেয়া হয়েছে তা বোঝা না গেলেও বাতিল হবে সেটি। গণনা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে, আদালত প্রার্থী তালিকায় পরিবর্তন আনলে, ঘোষণাপত্রে ভোটারের সই না থাকলে সেই ব্যালট বাতিল বলে বিবেচ্য হবে। সংশোধিত আরপিওতে উল্লেখ করা হয়, পোস্টাল ব্যালটের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভোট কেন্দ্র হিসেবে ধরা হবে। এছাড়া ব্যালট গণনায় রিটার্নিং অফিসার, একজন প্রিজাইডিং অফিসার ও কয়েকজন পোলিং অফিসার নিয়োগ দেবেন। এদিকে তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত হয়ে গেছে সিইসির ভাষণ। বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশ গঠনে নতুন লড়াইয়ের কথা বলছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে রাজনীতিকরণ হয়েছে। অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার শাসনামলে বহু সেনা কর্মকর্তাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে। বলেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, এমন ভাবনা সঠিক নয়। ক্ষমতা এলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও জনগণের সেবায় কাজ করার অঙ্গীকার করেন বিএনপি নেতারা।
অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে বিএনপির বৈঠক। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আমন্ত্রিত ছিলেন শখানেক সাবেক সামরিক কর্মকর্তা। অনুষ্ঠান শুরু হয় অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হওয়ার দুঃসহ গল্প তুলে ধরেন অনেকে। ভার্চুয়ালি যোগ দিয়ে সেসব শোনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী চেতনাকে যখন সাপ্রেস করা হতো বিভিন্ন ক্ষেত্রে কথা বলতেন, পরে দেখলাম 2012 সালে আমার নাম হচ্ছে শেখ হাসিনা উৎখাতের আসামি পেপারের হেডিং। সো আই অলসো টেক প্রাইড ফর দ্যাট। প্রত্যেকটা অফিসার তারা অন্তরে জিয়ার আদর্শ ধারণ করে। কোন একটা অফিসারের ভিতরে যদি কোনো আওয়ামী পরিবারে জন্মগ্রহণ করে থাকে, কিন্তু সেনাবাহিনী ট্রেনিং তাকে জিয়ার আদর্শে ধাবিত করেছে। তাড়াতাড়ি সম্ভব আপনি দেশে ফিরে আসুন and take charge of the country. And this gap is very, very damaging for our unity and future of the nation. অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের সাথে কখনো আপোষ করে না বিএনপি। আমি খুব কষ্ট পেয়েছি আজকে এখানে বসে যে আমাদের কোন একজন কর্মকর্তা বললেন ভারতের ইঙ্গিতে আপনার আমাদের চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত নিচ্ছেন। কখনই ভাববেন না বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। নতুন একটা আর্ম ফোর্সেস করতে হবে যদি আমরা ক্ষমতায় যাই। শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। এটা কোনো সেনাবাহিনী না। যারা 54 জন 57 জন অফিসার হত্যা করার পর একটা প্রোটেস্ট করতে পারে না, একটা রাউন্ড গুলি ছুটতে পারে না, এত বড় সেনাবাহিনী। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত দিনে শেখ হাসিনা দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল। গত 15-16 বছরে যেই স্বৈরাচারের বিরুদ্ধে রিটায়ার্ড হোক, সার্ভিং হোক, সব জায়গায় সাধারণ মানুষ সবাই যে আন্দোলন করেছে এবং যেই স্বৈরাচারের পতন হয়েছে, এই গত 15-16-17 বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স যেটাই হোক না, এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। সামরিক বাহিনীর সাথে জিয়া পরিবারের সম্পর্ক অত্যন্ত গভীর বলে জানান তারেক রহমান। বলেন, চিকিৎসকদের নিষেধ সত্ত্বেও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন তার মা খালেদা জিয়া। আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময় মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন, মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ। সামরিক কর্মকর্তাদের সামনে দলের নানা পরিকল্পনাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিগত স্বৈরাচারের সময় যে রিক্রুটমেন্ট গুলো, তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়া সম্পর্কে নেগেটিভ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া। হাসপাতালে প্রতিদিন অন্তত 5 থেকে 6টি পরীক্ষা নিরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসনের। চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, এই মুহূর্তে তার চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনির চিকিৎসার বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট। লিভারের কারণে পেটে জমা পানি কমাতেই ডাইউরেটিক্স দিলে চাপ পড়ছে কিডনির উপর, বাড়ছে ক্রিটিনাইন। আবার কিডনি বাজাতে ফ্লুইড দিলে বেড়ে যাচ্ছে লিভারের সমস্যা। এই দুয়ের ভারসাম্য বজায় রাখাই এখন চিকিৎসকদের মূল চ্যালেঞ্জ। বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও দীর্ঘ বিমান ভ্রমণের জন্য প্রয়োজন শারীরিক অবস্থার উন্নতি। তাই ফিট টু ফ্লাই অবস্থার জন্য অপেক্ষায় চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের সবশেষ খবরাখবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ফয়সাল মাহমুদ, একই প্রশ্ন আপনার কাছে জানতে চাবো, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বর্তমান আপডেট কি আছে আপনার কাছে? মারফি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আসলে বিগত কয়েকদিনের মতো এখনো কিন্তু অপরিবর্তিতই রয়েছে। আপনি জানেন যে
খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে মূলত তার ব্যক্তিগত চিকিৎসক কিংবা মিডিয়া বোর্ড চিকিৎসক বোর্ডের পক্ষ থেকেই মূলত তার স্বাস্থ্যের খোঁজ খবরগুলো আমরা জেনে থাকি বা জানানো হয়। তো সেই জায়গায় আসলে আপনি এর আগে নিউজেও বলছিলেন যে আসলে কিডনি এবং লিভারের ক্ষেত্রে যে বিপরীতমুখিতা সেই অবস্থার কারণেই মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কিছুটা সংকট কিংবা কিছুটা জটিলতা তৈরি হয়েছে। একদিকে যেমন কিডনির জন্য চিকিৎসা দিলে অন্যদিকে আবার লিভারের সমস্যা হয়ে যাচ্ছে, কিংবা লিভারের সুস্থতা যখন চিকিৎসা দেওয়া হচ্ছে তখন কিন্তু আবার কিডনির সমস্যা হয়ে যাচ্ছে। তো আসলে এই যে একটা সংকট তৈরি হয়েছে, এই সংকট নিয়ে কিন্তু চিকিৎসকরাও কিন্তু বেশ জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে দেশি বিদেশি চিকিৎসকরা কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এই মুহূর্তে তারাও সমন্বয় করে সবকিছু করছেন। লন্ডন থেকে যদি বলি, বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান তিনিও ছুটে এসেছেন শাশুড়ির চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য, এবং তিনি কিন্তু শুরু থেকেই প্রতিদিনই প্রায় 8 থেকে 10 ঘন্টা এভারকেয়ার হাসপাতালে থেকে তার যে শাশুড়ির চিকিৎসার পুরো বিষয়টি দেখভাল করছেন। এর পাশাপাশি দেশি বিদেশি চিকিৎসকরা তো রয়েছেন, তবে যেহেতু উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, সেই জায়গায় এখনো পর্যন্ত ডাক্তারদের গ্রিন সিগন্যাল মিলেনি, যার কারণে মূলত বেগম জিয়াকে এখনো পর্যন্ত বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া যাচ্ছে না। মারফি। জি ফয়সাল মাহমুদ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। টানা 4 মাস ধরে কমছে পোশাক রফতানি। চলতি বছর বন্ধ হয়েছে শতাধিক নিটওয়্যার কারখানা, নতুনভাবে চালু হয়েছে বন্ধ হওয়া গার্মেন্টসের অর্ধেক। উদ্যোক্তারা বলছেন, গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংক খাতে জটিলতা এবং ক্রেতা প্রতিষ্ঠানের অসহযোগিতায় টিকে থাকা কঠিন। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প ট্যারিফ এবং বৈশ্বিক চাহিদা কমায় বেড়েছে সংকট। পণ্য বৈচিত্র্যকরণ কিংবা ভিন্ন ভিন্ন গন্তব্য অনুসন্ধান, নানামুখী পরিকল্পনা করা হলেও তৈরি হয়নি বিকল্প বাজার। পোশাক খাতে ভর করেই টিকে আছে দেশের রপ্তানি বাণিজ্য। মোট রপ্তানি আয়ের বড় অংশই ধরে রেখেছে নিটওয়্যার খাত। তবে 1 বছরের বেশি সময় ধরে চলছে সংকট। ধারাবাহিক কমছে রপ্তানি। গেল নভেম্বরে রপ্তানি হয় $161 কোটি পণ্য। গেল বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল $173 কোটি, অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় 7%। ধারাবাহিক কমছে নিটওয়্যার পণ্য উৎপাদন, বন্ধ হচ্ছে কারখানাও। নিটওয়্যার পণ্য উৎপাদকদের সংগঠন বিকেএমই এর তথ্য, চলতি বছরের নভেম্বর পর্যন্ত বন্ধ হয়েছে শতাধিক কারখানা। এ সময় নতুন করে চালু কারখানার সংখ্যা 63। শুধু চলতি বছরই নয়, আগের 3 বছরেও বন্ধ হয়েছে 2 শতাধিক কারখানা। আমাদের এই বছর গিয়া 100-র উপরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই 2025 সালে, আর এর আগের 3 বছরে 225টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতের চরম সংকট। ব্যাংকিং খাতে নানা অজুহাতে আবার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে যখন তখন। বায়ার আনইথিক্যালি আমার গুডস নিয়ে যাচ্ছে, পেমেন্ট দিচ্ছে না, এরকম কাহিনীও আছে। এই কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। কারখানার উৎপাদন বন্ধের ফলে বেড়েছে বেকারত্ব। চাকরি পেলেও মিলছে না কাঙ্ক্ষিত বেতন। চাকরি হারানোদের পাওনা পরিশোধও হচ্ছে গড়িমসি। বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে এই অভিযোগ নিয়ে। দ্বিতীয়ত আসতেছে, চাকরিচ্যুত করা হয়েছে কিন্তু তার যে পাওনা, সেই পাওনাও দেওয়া হয় নাই। চাকরিচ্যুত করার সময় তাকে কিছু টাকা পয়সা দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা পয়সা অ্যাকর্ডিং টু ল, আইন অনুসারে না। বলা হচ্ছে পোশাক খাতের সংকটের বড় কারণ বৈশ্বিক ট্রাম্প ট্যারিফে কমেছে পণ্যের চাহিদা। ট্রানজিশন পিরিয়ডে রয়েছে, যেখানে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা আমাদের কারখানাগুলো করছে, আবার ট্রাম্প ট্যারিফ বা বৈশ্বিক বাজারেও যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেই ট্রানজিশনটি যাচ্ছে। আমার ধারণা যে মার্কিন বাজারে যে পরিস্থিতি চলছে এটা দীর্ঘস্থায়ী হবে না, এবং এখান থেকে তাদের হয়তো বেরিয়ে আসতে হবে, এবং ট্রাম্প এই ট্যারিফ জনিত যে বাজারের ক্ষেত্রে যে অস্থিরতা তৈরি হয়েছে, এই জায়গাটা আরো হয়তো আস্তে আস্তে কমে আসবে। শুধু নিটওয়্যার পণ্যই নয়, কমেছে ওভেন পণ্য রপ্তানিও। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ফলে নানা সমস্যায় পড়ছেন হাসপাতালের রোগী ও ডাক্তাররা।
শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগে শীতের শুরু থেকেই এমন চিত্র। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকে ডাক্তার দেখাতে সকাল থেকেই মায়েদের ভিড়। ওয়ার্ড ছাড়িয়ে বারান্দাতে রেখেও চলছে শিশুদের চিকিৎসা সেবা। 10 শয্যার শিশু ওয়ার্ডে রোগী ভর্তি কয়েক গুণ। শয্যা সংকটের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। 4 দিন ধরে পেট ব্যথার বমি, বাজার থেকে আমরা স্বাভাবিক চিকিৎসা নিচ্ছি, এতে কাজ হয় না। তো আজকে সকালে হসপিটাল আসছি, তাকে ঠান্ডা অনুভব করে বুকের মধ্যে শব্দ হয়। 4 দিন যাবত বাবুর ঠান্ডা কাশ, তো ডাক্তার দেখাইছি, ডাক্তার আমাদেরকে ভর্তি দিচ্ছে। শিশু ডাক্তার দেখাইছি, দেখানোর পর সেই ডাক্তার বলছে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করতে। বুকে ইনফেকশন পাইছে, এখন তো বারান্দায় আছি, তো ঠান্ডার কারণে আরো সমস্যা হইতেছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে গেল এক সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় 7000 রোগী, যাদের মধ্যে অধিকাংশই জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। আরও লোড পড়ে, 80 জন হয়, 100 হয় মাঝে মধ্যে। সেক্ষেত্রে আমরা 2 জন যেরকম সেবা দিব 10 জনের, সেই মান কিন্তু থাকে না। রোটা ভাইরাসের প্রকোপটা ডায়রিয়ার রোগীর ক্ষেত্রে বেড়ে যায়, এবারও তাই ঘটছে। তো সেগুলো আমরা ফ্লুইড কারেকশন করলেই দেখা যাচ্ছে যে বাচ্চাটা একটু সময়, মানে কিছুটা সময় পরে ঠিক হয়ে যাচ্ছে। শিশু ওয়ার্ডে এখন একটু ঠান্ডার রোগী বেড়ে গেছে। হাসপাতালের আরএমও জানিয়েছেন সীমিত জনবল দিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। মজুদ রয়েছে পর্যাপ্ত ঔষধের। যদিও সমস্যা হচ্ছে, তারপরেও এই মানে আমাদের সীমিত জনবল দিয়ে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি রোগীদের সর্বোত্তম চিকিৎসাটুকু দেওয়ার। কিন্তু আমাদের জনবল 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জনবল সেটাই নাই। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত নানা রোগে। 100 শয্যার শরীয়তপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকছে দ্বিগুণেরও বেশি। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। এই বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী SM শাকিল। শাকিল, শরীয়তপুরে ঠান্ডাজনিত রোগীর প্রকোপ বেশি, নিশ্চয়ই হাসপাতালেও এই রোগীর চাপ দেখা দিয়েছে, তো চিকিৎসকরা এই বিষয়ে কি পরামর্শ দিয়েছেন? মারফি, চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা যে পরামর্শটা দিচ্ছেন যে প্রথমতই যেই শিশু এবং যে বৃদ্ধ এবং যে বয়স্করা রয়েছে যারা ঠান্ডাজনিত রোগে বেশি সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই যে হাসপাতালে আসছেন এবং তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিকভাবে যে চিকিৎসাটা বলছেন যে শিশুদেরকে গরম কাপড় পরানো এবং খাবারের যেই বিষয়টা রয়েছে, যে গরম খাবার খাওয়ানো এবং তরল খাবার খাওয়ানো, এই কথাটা কিন্তু তারা বারবার বলছেন যে মায়েদের বেশ যত্ন নিতে হবে এবং সেই যত্নের সাথে কিন্তু তাদের যে শিশু রয়েছে শিশুকে খাবারের দিকটাও কিন্তু দেখতে হবে, এমনটাই কিন্তু তারা বলছেন। তবে যারা এখানে শিশু নিয়ে আসছেন তারা কিন্তু বেশিরভাগই অভিযোগ করছেন যে বেড সংকটের কারণে কিন্তু তারা বেশ ভোগান্তিতে পড়ছেন এবং ভোগান্তিতে থাকার কারণে কিন্তু সেই শিশুদের রোগটা সারতেও বেশ সময় লাগছে এবং ফলে এখানে যারা শিশুরা নিয়ে আসছে তারা কিন্তু একটা অভিযোগ বারবার করছেন যে যে রোগটা সারবে সেখানে কিন্তু তারা যে বেড পাচ্ছেন না এবং ফ্লোরে থাকছে, যার কারণে কিন্তু ঠান্ডা যে রোগটা রয়েছে সেই রোগটা কিন্তু কমছে না, হয়তো কমতে একটু সময় লাগছে, এমনটাই কিন্তু তারা বারবার বলছেন। তবে যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওষুধ রয়েছে, তাদের কিছুটা বেগ পেতে হলেও কিন্তু তারা ভালোভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণ ওষুধ থাকার কারণে কিন্তু ওষুধের কোনো ঘাটতি রয়েছে এখানে নেই। তবে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের কিন্তু কিছুটা হিমশিম খেতে হচ্ছে বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে, তবে তারা কিন্তু চিকিৎসা এর মধ্যেই চালিয়ে যাচ্ছেন এবং যে 100 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 300-র মতো রোগী থাকে, তারপরেও কিন্তু তারা এখানে ভালো মতোই চিকিৎসা দিয়ে যাচ্ছেন, এমনটাই কিন্তু তারা বলছেন। মারফি। শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নাটোরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো মামলার আসামি হয়েছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী ও স্বজনরা। অভিযোগ মীমাংসা প্রস্তাব ফিরিয়ে দেয় মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় ভুক্তভোগী সহ স্থানীয়রা। পুলিশ বলছে 2টি মামলারই তদন্ত চলছে, অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
ধর্ষণের অভিযোগে এলাকায় গণপিটুনি, হাসপাতালে ভর্তি করেছিল স্বজনরা। মামলার খবর পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে এলাকায় গা ঢাকা দেয় সদর উপজেলার জংলি গ্রামের মধ্যবয়সী এক ব্যক্তি। পরদিন পালানোর চেষ্টা করলে আবারও তাকে ধরে ফেলে স্থানীয়রা। এই দফায় গাছের সাথে বেঁধে মারধর করা হয় অভিযুক্তকে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে। গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ওই আসামিকে। অভিযুক্তের সুষ্ঠু বিচারের দাবি জানায় বিক্ষুব্ধ এলাকাবাসী। আমাদের এলাকাতে এরকম ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটে নাই। দৃষ্টান্তমূলক সাজা হওয়ার দরকার। লোকটা আসলে খারাপ, ওনার চরিত্র ভালো না। উনি রাস্তাঘাটে যখন যে মেয়ে মানুষদের দেখে উনি খারাপ ইঙ্গিত করে কথা বলে। এরপর গেল ২৬ নভেম্বর পাল্টা মামলা করেন ধর্ষণ মামলায় কারাগারে থাকা ব্যক্তির স্ত্রী। নির্যাতনের শিকার নারীর স্বামী সহ পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও লুটপাটের মামলা করেন তিনি। তাদের সাথে বান্দা অনেকেই মারছে ভাই, পাড়ার অনেকেই মারছে। আর পাড়ার মানুষ এক সবাক বলেছে যে ধর্ষণ করছে। কেউ কি দেখছে? কেউ তো দেখেনি। আমার কথা তুই প্রমাণ নাই, বুনিয়াতেও হচ্ছে এই কেসে ফাঁসালো, আমার মারতেছে, এইভাবে অপমান করলো। এটা তো করা উচিত হয়নি। প্রমাণ বাই কর, তারপর আমি যা করার আমি করব। এদিকে ডাক্তারি পরীক্ষায় ভুক্তভোগী নারীকে ধর্ষণের আলামত মিলেছে। অভিযুক্তই অপরাধী কিনা তা নিশ্চিতে ডিএনএ স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। জোরপূর্বক শারীরিক সম্পর্কের লক্ষণ ছিল, তবে আমরা যে ভেজানা সব টেস্ট করি সেখানে কোনো ইয়ে ছিল না, মানে পরীক্ষা করি সেটাতে কোনো ফর্মাটও পাওয়া যায়নি। আর ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় স্যাম্পল পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা বলছেন ধর্ষণের ঘটনা মীমাংসার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় পাল্টা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। আমার মেয়ে আমার চাচা শ্বশুরদের উল্টা মামলা কেস দিয়েছে। আর আমাদের বাসার এসে এই গেট ধাক্কায়, জানালা ধাক্কায় হয়রানির উপর রাখছে। আজ অনেকদিন এসে বাসায় থাকতে পারি না। বাসার আশেপাশে হুমকি দিয়েছে, মারধর করবে, ধরতে পারলে নিয়ে যাবে। যদি সমঝোতা না আসে তাহলে আমাদের নামে এই মামলা করবে। মামলা করার আগে বলছিল তাহলে আমাদের নামে একটা মিথ্যা মামলা করবে। দুটি মামলারই তদন্ত চলছে। আসল অপরাধীকে শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পুলিশ। দুটি মামলাই এখন সদর থানায় তদন্তাধীন রয়েছে। আমরা প্রকৃত যারা ভিকটিম তারা যাতে ন্যায় বিচার পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছি। ঘটনার সূত্রপাত গেল ১৩ নভেম্বর। প্রতিবেশীর বউকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মধ্যবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে পাকড়াও করে গণপিটুনি দেয় এলাকাবাসী। সেদিন রাতেই ভুক্তভোগী নারীর স্বামী থানায় মামলা করে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। বুক চিরে বের করা রক্ত দিয়ে নিজের নাম লিখে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন বগুড়ার প্রফুল্ল চাকি। ১৯০৮ সালের এপ্রিলে তৎকালীন ভারতবর্ষের মুজফ্ফরপুরে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার মিশনে অংশ নেয়া এই বিপ্লবী পুলিশের হাতে ধরা না দিয়ে নিজের পিস্তলের গুলিতে আত্মহুতি দেন। আজ এই বিপ্লবীর ১৩৭তম জন্মদিবস। বগুড়ায় তার জন্মভিটা সহ নানা স্মৃতি এখন প্রায় নিশ্চিহ্ন। হয়তো ভাবছেন প্রায় ১১৭ বছর আগে ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রথম জীবন উৎসর্গকারী বাঙালি শহীদ প্রফুল্ল চাকির গল্প বলতে গিয়ে আপনাদেরকে কেন এমন ঝোপঝাড় জঙ্গলে ভরা জায়গায় নিয়ে আসলাম। আসলে জাতি হিসেবে এটি হয়তো আমাদের বাস্তবতা। কয়েক যুগ কেটে গেলে আমরা আমাদের বিপ্লবের মহানায়কদের এভাবেই ভুলে যাই। সেই রকম বিস্মৃতির এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বাঙালি শহীদ প্রফুল্ল চাকির এই জন্মভিটা। ১৮৮৮ সালে বগুড়ার শিবগঞ্জের বিহার গ্রামে জন্ম প্রফুল্ল চন্দ্র চাকির। বিহার তখন ব্রিটিশ সাম্রাজ্যের বেঙ্গল প্রেসিডেন্সির প্রত্যন্ত এক গ্রাম। স্থানীয় স্কুলের পাঠ চুকিয়ে ১৯০২ সালে প্রফুল্ল ভর্তি হন রংপুর জিলা স্কুলে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ায় স্কুল থেকে বহিষ্কৃত হন তিনি। ১৯০৬ সালে কিশোর বিপ্লবী হিসেবে তার জায়গা হয় কলকাতায় বারীন্দ্র কুমার ঘোষের আস্তানায়। ১৯০৮ সালে অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব পড়ে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর ওপর। বোমা দিয়ে মারতে গিয়ে ভুলবশত তারা হত্যা করেন দুই ইংরেজ নারীকে। দুই বিপ্লবী পালাতে গিয়ে ক্ষুদিরাম গ্রেফতার হন ওয়াইনি স্টেশনে। আর সমস্তিপুর জংশনে পুলিশের ঘেরাওয়ে পড়ে নিজের পিস্তল দিয়ে আত্মাহুতি দেন প্রফুল্ল। প্রফুল্ল চাকি আমাদের একটা বিহারের গর্ব, ঐতিহ্যময় লোক। তার ইন্ডিয়াতে যেরকম অনুষ্ঠান আয়োজন সব করা হয়, আমাদের বিহারে বা বাংলাদেশে এরকম আয়োজন করা হয়। আমরা যেহেতু যেভাবে হোক জানতে পারছি বা জানি যে শহীদ প্রফুল্ল চাকি একজন প্রথম শহীদ
বা মানে ইতিহাসের প্রথম একজন যোদ্ধা ছিল। কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, তারা কিন্তু অনেকেই জানে না বা জানতেও হয়তো পারবে না। যে নতুন প্রজন্ম আসতেছে তারা যাতে বুঝতে পারে যে এটা প্রফুল্ল চাকির বাসা ছিল, এখানে সে জন্মগ্রহণ করছে। স্থানীয়রা বলছেন 90-এর দশকে প্রফুল্ল চাকি স্মৃতি সংসদ তার জন্মভিটায় স্মৃতিফলক স্থাপন করলেও সেটিও আজ লোকচক্ষুর আড়ালে প্রায়। তার স্মৃতিতে গড়া পাঠাগারটিও বন্ধ অনেক বছর হলো। প্রফুল্ল চাকির জন্মভিটা নাগর নদীর তীরে অবস্থিত। কিছুটা অযত্ন আর অবহেলার দায়ে নাগর নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সকলের আশা যে ওখানে একটা দাতব্য কোনো একটা প্রতিষ্ঠান কিংবা একটা স্মৃতিস্তম্ভ যদি করা হতো, কিংবা একটা ছোট যদি শিশু পার্ক করা হতো। স্থানীয় প্রশাসন বলছে অগ্নিযুগের এই বিপ্লবীর বাস্তুভিটা সংরক্ষণে উদ্যোগ নেয়ার কথা ভাবছে তারা। আমরা চাচ্ছি যেহেতু সামনে দিনগুলোতে আমরা উচ্চতরভাবে লিখে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমরা দেখি এখানে আধুনিক ভাবে যাতে স্মৃতি সংরক্ষণ করা যায়। আত্মাহুতির আগে নন্দলাল ব্যানার্জি নামে যে পুলিশ কর্মকর্তা প্রফুল্ল চাকিকে গ্রেফতারের চেষ্টা করেছিলেন, 6 মাসের মাথায় তাকে হত্যা করে প্রতিশোধ নিয়েছিলেন বিপ্লবী রনেন গাঙ্গুলি ও শ্রীশচন্দ্র পাল। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। সমুদ্রপ্রেমীদের কাছে সাগর যতটা পছন্দের, তার তুলনায় বেশি পছন্দ ঢেউ পাড়ি দিয়ে সমুদ্রের বিশালতা উপভোগ। তাই শীত মৌসুমে পর্যটকরা মুখিয়ে থাকেন সাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনের বুকে সূর্যাস্ত দেখতে। সেই একই দৃশ্য দেখা যায় কক্সবাজারের আরও একটি দ্বীপ থেকে। অভিজ্ঞতা হবে সাগর পাড়ি দেওয়ারও। সেই দ্বীপটি কুতুবদিয়া। ভ্রমণ পিপাসুদের কাছে এই দ্বীপ হতে যাচ্ছে সেন্ট মার্টিনের বিকল্প। প্রয়োজন সরকারের উদ্যোগ ও সহযোগিতা। কুতুবদিয়া এই দ্বীপের সৌন্দর্য এরই মধ্যে মুগ্ধ করেছে পর্যটকদের। এক সময়কার অন্ধকার আলোহীন এই দ্বীপে এখন ঝলমল করে বিদ্যুতের আলো। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দ্বীপের ঐতিহ্যের নিদর্শন বাতিঘর ঘিরে নির্মাণ করা হচ্ছে দর্শনীয় নানা স্থাপনা। এরই মধ্যে আলোকায়ন কফি হাউজের পাশাপাশি সাগরের বালিচর জুড়ে পর্যটকদের জন্য বসানো হয়েছে কিটকট চেয়ার। সাগর উপভোগ থেকে শুরু করে সাগরের বুকে সূর্যের হারিয়ে যাওয়ার পুরো দৃশ্যই এখান থেকে উপভোগ করতে পারছেন পর্যটকরা। বলছেন পরিকল্পিত উদ্যোগ গ্রহণে এই দ্বীপ হতে পারে সেন্ট মার্টিনের বিকল্প। পর্যটকদের জন্য সরকার একটুখানি মাথা ঘামায়, আমি মনে করব কুতুবদিয়া সেকেন্ড সেন্ট মার্টিনের মতো ধারণ করবে। এরিয়া ভাগ করে দিতে হবে, যেখানে আপনার ধরেন পর্যটকরা আসবে থাকবে। এই ফেসিলিটিসটা কিন্তু কম কক্সবাজারে কিন্তু অ্যাভেলেবল। কক্সবাজারে যে পরিমাণ পর্যটক যাচ্ছে তাদের কিছু অংশ পর্যটক কুতুবদিয়া আসবে, ফলে একটি ভারসাম্য তৈরি হবে এবং পর্যটকের যে চাপ, সেই চাপটা অন্তত কক্সবাজার থেকে কমবে। এই দ্বীপে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে। দ্বীপের বড় ঘোপ সমুদ্র সৈকত, শুটকিপল্লী, বাতিঘর সহ এখানকার বায়ু বিদ্যুৎ কেন্দ্র এরই মধ্যে দর্শনার্থীদের আগ্রহে জায়গা করে নিয়েছে। এত অপার সম্ভাবনাময় একটা পর্যটন কেন্দ্র হতে পারে, যা স্বাধীনতার এত বছর পরেও এই ব্যাপারে কারো নজরে এলো না কেন, এটা একটা বড় প্রশ্ন হতে পারে। রেস্টুরেন্ট থেকে শুরু করে ইকো রিসোর্ট এই জাতীয় পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা এলাকাবাসীও সর্বাত্মক চেষ্টা করবে, সহযোগিতা করবে। আসবেন, আমরা থাকবো, আমরা এলাকাবাসীদেরকে সব সময় সহযোগিতা করব। বিচ্ছিন্ন এই দ্বীপটিতে পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও এর যাতায়াত ব্যবস্থা নিয়ে থেকে যাচ্ছে শঙ্কা। বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে প্রয়োজন ফেরি সার্ভিস। এ নিয়ে সরকারের সহযোগিতা কামনা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা পারাপার এটাকে ফেরি সার্ভিস দিয়ে যদি আমরা সমাধান করতে পারি, আমাদের কুতুবদিয়ার সকল সমস্যার সমাধান হবে। ছানিওয়ালা বোট লাগবে, এই ধরনের বোট লাগবে, এই ধরনের স্পিড লাগবে, তাহলে বেসরকারিভাবে মানুষ এগুলো তুলে দেবে। আর ইজারা প্রথাটা তুলে দিতে হবে। এই ইজারা প্রথা পর্যটন নগরী হওয়ার জন্য আরেকটা বাধা। পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানায় জেলা প্রশাসন। কক্সবাজারের সাথে এখানে পর্যটকদের সহজেই আসতে পারে এবং এই এলাকার যে সৌন্দর্য,
এখানে বিচ আছে, এগুলোর জন্য সৌন্দর্য উপভোগ করতে পারে। জেলা প্রশাসনের পক্ষ হতে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করব। আল আমিন শিকদার, যমুনা নিউজ। ট্রাফিক রোবট পরিচালনা করছে চীনের হুয়াংচৌ নগরের সড়ক। এআই ভয়েস সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে নিয়ন্ত্রণ। ডিজিটাল সেন্সরের মাধ্যমে নিজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এসব রোবট। নিয়ম মেনে চলার নির্দেশনা দেয় পথচারী ও যানবাহনকে, পাশাপাশি মানব পুলিশকেও করে সহায়তা। ব্যস্ত সড়ক, দুপাশেই চলছে যানবাহন, নেই কোনো নিয়মের বিশৃঙ্খলা। সিগন্যাল এবং ট্রাফিক আইন মেনেই পারাপার হচ্ছেন পথচারীরাও। তবে এই ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে রক্তমাংসের কোনো মানুষ নয়, আছে রোবট। চীনের ঝেজিয়াং প্রদেশের উঝেন ও হাংচৌ শহরে দেখা মিলছে এমন দৃশ্যের। এরা মানুষের মতো হাতের ইশারা ব্যবহার করে এবং ভয়েস সিস্টেমের মাধ্যমে পথচারী ও যানবাহনকে নিয়ম মেনে চলার নির্দেশনা দেয়, পাশাপাশি মানব পুলিশের কাজেও সহায়তা করে। রোবটটি খুব কম ভুল করে। মানব পুলিশ যেসব আইনি লঙ্ঘন করতে পারে না তা শনাক্ত করতে সক্ষম। এখন এটি ট্রেনি অফিসার পর্যায়ে রয়েছে এবং বাস্তব পরীক্ষার মাধ্যমে আপডেট করছে। রোবটটি চালু করেছে টংশিয়াং ট্রাফিক পুলিশ বিভাগ। নাম দেওয়া হয়েছে টংশিং স্মার্ট পুলিশ। আমরা এর একটি সুন্দর নাম রেখেছি, টং টং। চলছে পরীক্ষামূলক কার্যক্রম। রোবটগুলো মানুষের মতো ক্লান্ত হয় না, আবহাওয়ার কারণে কার্যক্ষমতায় ভাটা পড়ে না এবং এআই সিস্টেমের মাধ্যমে ধারাবাহিকভাবে আপডেট করতে সক্ষম। সাধারণ মানুষ আগ্রহের সাথে ভিড় করছেন রোবট দেখতে। আমি এবারই প্রথমবারের মতো রাস্তায় রোবটের কার্যক্রম দেখছি। এটি বেশ ভালোভাবেই কাজ করছে। হাংচৌ ও উঝেনের এই রোবটগুলো নগর ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনাকে বাস্তব রূপ দিচ্ছে। ভবিষ্যতে মানব পুলিশ ও রোবট একসাথে শহরের ব্যস্ত রাস্তায় স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে চলছে হামলা পাল্টা হামলা। মঙ্গলবারও দুপক্ষ পরস্পরের স্থাপনায় হামলা চালিয়েছে। কম্বোডিয়ার একাধিক স্থানে হামলার ভিডিও প্রকাশ করেছে থাই প্রশাসন। কম্বোডিয়ার দাবি, সীমান্ত সংঘাতে তাদের 9 বেসামরিকের প্রাণ গেছে, আরও 20 জন আহত। এদিকে পাল্টা হামলায় থাইল্যান্ডের 4 সেনা নিহত হয়েছে, এই তথ্য নিশ্চিত করেছে দেশটি। আহতের সংখ্যা 68। এরই মধ্যে সীমান্ত এলাকা থেকে 50,000-এর বেশি মানুষকে সরিয়ে নিয়েছে কম্বোডিয়া সরকার। অন্যদিকে সীমান্ত এলাকায় প্রায় 500টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করেছে থাই প্রশাসন। গত সোমবার পাল্টাপাল্টি হামলায় নতুনভাবে 2 প্রতিবেশী দেশে ছড়ায় উত্তেজনা। ভারী বৃষ্টি ও বজ্রপাতের কবলে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা। মঙ্গলবার শহরটিতে তুমুল বৃষ্টিপাতে তলিয়ে গেছে কয়েকটি এলাকার বিভিন্ন সড়ক স্থাপনা। পানিতে তলিয়েছে অনেক যানবাহন। চরম ভোগান্তিতে জনজীবন। বলা হচ্ছে প্রায় 5 বছর পর এমন বৃষ্টিপাতের সাক্ষী হলো শহরটি। বৃষ্টি বন্যার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এরই মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বাইডেন আমলের সিদ্ধান্ত বদলে চীনে উন্নত এআই চিপ রপ্তানির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তিনি। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে দ্রুতই হয়তো NVIDIA H200 এআই চিপ পেতে যাচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তবে এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি বলে মনে করছেন ডেমোক্রেটরা। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার অন্যতম শক্তিশালী জিপিইউ বা এআই চিপ এই H200। এ ধরনের জিপিইউকে এআই বিপ্লবের ইঞ্জিন বলা হয়ে থাকে। ব্যাপকভাবে ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা প্রশিক্ষণ, ক্লাউড কম্পিউটিং কিংবা সামরিক প্রযুক্তি তৈরিতে। দীর্ঘদিন ধরেই এআই প্রযুক্তিতে আধিপত্য বিস্তারে একে অপরকে টেক্কা দিচ্ছে যুক্তরাষ্ট্র চীন। আর এ প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নিজ দেশের প্রযুক্তি হাতছাড়া করতে রাজি ছিল না ওয়াশিংটন। জাতীয় নিরাপত্তায় ঝুঁকি আখ্যা দিয়ে চীনে এই এআই চিপ রপ্তানি বন্ধ করেছিল বাইডেন প্রশাসন।
তবে সেই সিদ্ধান্ত পুরোপুরি বদলে চীনে পুনরায় এআই চিপ রপ্তানির সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে লিখেছেন, চীনা গ্রাহকদের মার্কিন টেক জায়ান্ট এনভিডিয়ার তৈরি এই H200 চিপ রপ্তানি করবে যুক্তরাষ্ট্র। আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জানিয়েছি যে যুক্তরাষ্ট্র এনভিডিয়ার H200 পণ্য চীন সহ অন্যান্য দেশের অনুমোদিত গ্রাহকদের কাছে পাঠানোর অনুমতি দিবে, তবে এমন শর্তের অধীনে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শক্তিশালী রাখবে। প্রেসিডেন্ট শি ইতিবাচক সাড়া দিয়েছেন। ট্রাম্পের এই পোস্টের পর রাতারাতি বেড়ে যায় এনভিডিয়ার স্টক মার্কেট শেয়ার। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত উভয় দেশের জন্য লাভজনক বলে মত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এ নিয়ে বেশ কিছু প্রতিবেদন আমাদের চোখে পড়ছে। চীন সবসময় মনে করে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে উভয় দেশেই লাভবান হতে পারে। এদিকে এ সিদ্ধান্তে চটেছেন বেশ কয়েকজন ডেমোক্রেট আইন প্রণেতা। যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তার জন্য চীনে উন্নত চিপ রপ্তানি বিরাট হুমকি বলে মনে করছেন তারা। অবশ্য ট্রাম্প বলছেন, এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ যেমন ব্ল্যাকওয়েল সিরিজ ও আসন্ন রুবিন প্রসেসর এই চুক্তির আওতায় আসবে না। এছাড়া রপ্তানি হওয়া চিপগুলো থেকে 25% ফি আদায় করবে যুক্তরাষ্ট্র। বর্তমানে এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ সিরিজ ব্ল্যাকওয়েলের তুলনায় H200 চিপ প্রায় 18 মাস পিছিয়ে আছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। বন্যায় ধসে যাওয়া বাড়িতে খাবার পানি ছাড়া প্রায় 1 সপ্তাহ বেঁচেছিল এক বিড়াল ছানা। নিজের 14টি পোষা বিড়াল উদ্ধার করতে যে ছানাটিকে খুঁজে পান বাড়ির মালিক। আতঙ্ক, ক্ষুধা, তৃষ্ণা নিয়ে যেভাবে অবলা প্রাণীটি টিকেছিল, একে অলৌকিক বলছেন অনেকে। ইন্দোনেশিয়ার স্মরণকালের ভয়াবহ দুর্যোগে মানুষের সাথে সমানভাবে ভুক্তভোগী প্রাণীরাও। ধসে যাওয়া বাড়ির টিনের ছাদ সরিয়ে টেনে বের করা হচ্ছে ভয়ে কুঁকড়ে থাকা ইম্বুলকে। ইন্দোনেশিয়ার সুমাত্রার ভয়াবহ বন্যায় ধ্বংস হয়ে যাওয়া এই বাড়িটির নিচে টানা 1 সপ্তাহ চাপা পড়েছিল অসহায় বিড়াল ছানাটি। চোখে মুখে এখনো অবিশ্বাস বছরখানেক বয়সী ইম্বুলের। নামের অর্থ মোটাসোটা হলেও বাস্তবে বেশ ছোটখাটো গড়নের। আতঙ্কিত তো বটেই, গেল সপ্তাহখানেক ধরে 1 ফোঁটা পানি, একদানা খাবার না জোটায় যেন আরো কাবু হয়ে গেছে সে। বের হওয়ার সাথে সাথে চুপচাপ মালিকের কাঁধে উঠে সেধিয়ে যায় ইম্বুল, যেন মুক্তি মিলেছে অন্তহীন কোনো দুঃস্বপ্ন থেকে। না খেয়ে আমার বিড়ালটার পুরো হাড় জিরজিরে দশা হয়ে গেছে। আমার বাকি বিড়ালগুলো কোথায় আছে আমি জানি না, তবে একজনকে খুঁজে পেয়েছি, এতেই আমি অত্যন্ত খুশি। ওর নাম ইম্বুল। বন্যার পানি বাড়তে থাকলে সুমাত্রার আগাম এলাকার বাড়িটি থেকে কোনো রকমে পালিয়ে বের হয় রত্নাবতী ও তার পরিবার। তাড়াহুড়োয় পিছনে রয়ে যায় তার বাড়ির 14টি বিড়াল সদস্য। তারা পালিয়ে যাওয়ার পরপরই বাড়ির সামনের অংশ ধসে আটকা পড়ে বিড়ালগুলো। সপ্তাহখানেক পর পানি কমে গেলে তড়িঘড়ি করে ধ্বংসস্তূপের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে বিড়ালগুলোকে উদ্ধার করতে এসে ইম্বুলকে খুঁজে পান রত্নাবতী। আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ওর খোঁজে ছুটে এসেছি। আমার সব মিলিয়ে 14টি বিড়াল ছিল। গেল 1 সপ্তাহ ধরে ওদের পেটে কোনো দানা পানি পড়েনি। আমার প্রতিবেশী শব্দ পেয়ে ওর খবর আমাকে জানায়। উদ্ধারকারীরা আমার বিড়ালের জন্য খাবারও নিয়ে এসেছে। প্রাণীরাও আমাদের মতো এই দুর্যোগে সমান ভুক্তভোগী। এখনো স্বাভাবিক হয়নি সপ্তাহব্যাপী বন্যায় জর্জরিত সুমাত্রার বাসিন্দাদের জীবনযাত্রা। ধসে যাওয়া বাড়িঘর ও সড়ক মেরামতের পাশাপাশি ভুক্তভোগীদের বাঁচাতে স্থল, আকাশ এমনকি সমুদ্রপথেও প্রয়োজনীয় ত্রাণ ও সেবা পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার প্রশাসন।